লালমনিরহাটে চ্যানেল 24-এর প্রতিনিধি সাংবাদিক মাহফুজ বকুলের ওপর হামলা, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আসাদুজ্জামান সাজুকে হত্যার হুমকি এবং আনন্দ টিভির সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। আজ রোববার 9 মার্চ দুপুরে লালমনিরহাটের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত শতাধিক সংবাদকর্মী। উক্ত মানববন্ধনে সিনিয়র সাংবাদিক গোকুল রায়ের সভাপতিত্বে ও দেশ টিভির প্রতিনিধি জামাল বাদশার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লালমনিরহাটের প্রথম আলোর প্রতিনিধি আব্দুর রব সুজন, যুগের আলোর প্রতিনিধি আহমেদুর রহমান মুকুল, যমুনা টিভির প্রতিনিধি আনিসুর রহমান লাবলা, ডেইলি স্টার প্রতিনিধি এস দিলীপ রায়, বৈশাখী টিভির প্রতিনিধি তৌহিদ লিটন, মাই টিভির প্রতিনিধি মাহফুজ সাজু, সাংবাদিক নেতা শরীফুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি নিয়ন দুলাল, ঢাকা পোস্টের প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, নিউজ 24-এর প্রতিনিধি রবিউল ইসলাম, আর টিভির প্রতিনিধি মিজানুর রহমান মিজান, বার্তা বাজার প্রতিনিধি মিজানুর রহমান খন্দকার প্রমুখ। উক্ত মানববন্ধনে হুমকিদাতা ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা এবং দ্রুত আসামি গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেয় মানববন্ধনে অংশ নেওয়া জেলায় কর্মরত শত শত গণমাধ্যম কর্মীরা। আনিসুল ইসলাম রাজীব, ইউটিভি নিউজ অনলাইন ডেস্ক, লালমনিরহাট। এখন আমরা আজকে বহু বছর ধরে আমরা জানি লালমনিরহাট জেলার পাটগ্রাম একটি এলাকা, যেখানে বালু ক্ষেপ ও পাথর ক্ষেপ সিন্ডিকেট বহু বছর ধরে কার্যকর। এর পাশাপাশি লালমনিরহাট যে সদর উপজেলা এবং অন্যান্য উপজেলাগুলোর সাথে বয়ে যাওয়া তিস্তা নদীর বালু ক্ষেপরাও তৎপর। বিভিন্ন সংস্থা সাংবাদিকদের উপর যে নির্যাতন উদ্যোগমূলক প্রতিবাদে আজকের এই মানববন্ধন শুধু লালমনিরহাট জেলায় কর্মরত এখানে উপস্থিত হয়েছে। সাংবাদিকদের উপর যে নির্মম হত্যাকাণ্ড সহ অত্যাচারের বিরুদ্ধে আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এখানে সকলের একটি কথা, সেটা হলো সাংবাদিকদের প্রতি এই নির্যাতন বন্ধ করতে হবে। তা না হলে লালমনিরহাট জেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ বৃহত্তর আন্দোলন ডাকবে। আসলে 5ই আগস্টের পরে আগে সাংবাদিকরা নির্যাতন হইতো এবং নিপীড়িত হইতো, হামলার শিকার যেমন হইতো, এবং 5ই আগস্টে যে আমরা সাংবাদিকের বেশ ভূমিকার কারণে এই সরকার পতন হয়। এখন এই সরকার পতনের পরেও 5 আগস্টের পরও যে সাংবাদিক হামলা মামলা চলতেছে, এখন পর্যন্ত যেসব সাংবাদিকরা আমাদের জেলা লালমনিরহাট জেলা, বিশেষ করে যে লালমনিরহাট জেলার প্রথম সাংবাদিক যখন আসাদুজ্জামান সাজু যে প্রতিনিধি ছিল, প্রতিনিধিকে যখন নির্যাতনের শিকার হয়, তখন যদি এই প্রশাসন, পুলিশ প্রশাসন যদি সঠিক সময় যদি সঠিক পদক্ষেপ নিত, তখন কিন্তু এই মাহফুজ বকুল চ্যানেল 24-এর যে সাংবাদিক রয়েছে, জেলা প্রতিনিধি সাংবাদিক মাহফুজ বকুল, তার উপর হামলাটা হইতো না। আবার তার উপরে হামলা হওয়ার পরে যদি এই আসামিদেরকে যদি না গ্রেপ্তার করা যদি হইতো, তাহলে আব্দুর রহিমের মতো হাতিবান্ধার সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলাটা হয় না। তো এই প্রশাসনের দুর্বলতার কারণে আজকের এই সাংবাদিক একের পর এক সাংবাদিক হামলা মামলার শিকার হচ্ছে। আমরা তোদের জানি, আগামীতে কোন সাংবাদিক যদি হামলা মামলার শিকার হয়, আমরা প্রয়োজনে এসপি অফিস, ডিসি অফিস এবং জেলা শহরের প্রধান শহর আমরা বসে অবস্থান কর্মসূচি করব। সেই সাথে তাদের লেখনির মাধ্যমে আমরা এর প্রতিবাদ তুলে ধরব। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে কি, সাংবাদিকরা তো কারো শত্রু নয়, অপরাধীরা কারো বন্ধু। সব মিলে সাংবাদিকরা যে মানুষের ভুলটা ধরতে যায়, অর্থাৎ অপরাধটাকে তুলে ধরে, এটি তুলে ধরতে সাংবাদিকরা অনেক সময় সন্ত্রাসী যাদের স্বার্থে আঘাত থাকে তারা সাংবাদিক উপর হামলা করে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাবো তারা যাতে দ্রুতই সাংবাদিকদের উপর
হামলাকারী এবং হুমকিদাতাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে। যদি আইনের আওতায় নিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু আর এই হামলার ঘটনাগুলো না ঘটে। পুলিশকে আন্তরিক যাতে হয় সেই জন্য দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। বাংলাদেশে আমাদের সাংবাদিকদের উপর যে নির্যাতনটা হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মূলত এ কারণে দাঁড়িয়েছি যে পরবর্তীতে যেন আমাদের এই সাংবাদিকদের হামলা মামলা এবং নির্যাতনের শিকার যাতে না হয়, আমরা এই জন্য আজকে প্রতিবাদ জানাচ্ছি। আসলে ঘটনা হচ্ছে যে প্রশাসন যদি সাংবাদিকের সাথে থাকে, আমরা সাংবাদিকরা কিন্তু সমাজের দর্পণ, তারা কিন্তু সমাজের বিভিন্ন চিত্র তুলে ধরে। তা এই চিত্র তুলে ধরার পাশাপাশি যদি প্রশাসনও আমাদের সাথে থাকে, হ্যাঁ, বিভিন্ন যারা হামলা করতেছে, হুমকি দিচ্ছে, প্রশাসন যদি তাদেরকে গ্রেপ্তার করে এবং প্রশাসন আইনের আওতায় আনে, তাহলে ধীরে ধীরে অবশ্যই এই হামলাগুলো কমে যাবে। তা হামলা কমে গেলে সাংবাদিকরা কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারবে। এটা প্রশাসনকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আসলে আমাদের প্রথমেই বলতে হয় যে আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত যে দেশে আমরা মনে করছিলাম যে এক সময় ব্রিটিশ সরকার চলে যাওয়ার পর 24-এ যে স্বাধীনতাটা আমরা ফিরে পেয়েছিলাম, আমাদেরকে বলা হয়েছিল বাক স্বাধীনতা ওপেন করে দেওয়া হয়েছে। তো আমরা মনে করতেছি যে না, আমরা সেই কালো আইনের মধ্যে এখনো পড়ে আছি। আমাদের সাংবাদিকদের কোনো নিরাপত্তা নাই এবং নতুন করে এই সরকারের কাছে আমাদের এই কালো আইন মানে আমাদের নিরাপত্তার জন্য, আমাদের নিরাপত্তার স্বার্থে সাংবাদিক যে একটা সমাজের দর্পণ, সাংবাদিক যে কারো দলের নয়, কোনো দলের নয়, সাংবাদিক যে সবার বন্ধু। সাংবাদিক শত্রু হলো যারা কালপিট, যারা কালোবাজারি, যারা ভূমিদস্যু, তাদের বিরুদ্ধে কথা বলবে। তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেই তাদের আঘাত লাগে এবং জার্নালিস্টদের উপর, সংবাদ কর্মীদের উপর আঘাত আসে। আমি ধিক্কার জানাই এবং সেই সাথে প্রশাসনকে বলবো, তারা উদাত্ত আহ্বানও জানাই, তারা দ্রুত এই সাংবাদিকদের উপর যারা হামলা করেছে দুষ্কৃতীরা, তাদের দ্রুত আইনি আওতায় আনুক এবং তাদের বিচার করুক। নদী সহ লালমনিরহাটে কিন্তু 13টি নদ নদী রয়েছে এবং এই নদী কেন্দ্রিক কিন্তু বালু সিন্ডিকেট খুব প্রভাব বিস্তার করে থাকে। কেননা বালু বিক্রি করে যে কাঁচা টাকা ইনকাম হয় সেটি কিন্তু আসলে অনেক বেশি। আমি যদি একটু পরিসংখ্যান নেই যে 1 ট্রাক বালু বিক্রি করতে সর্বোচ্চ লেবার, ড্রাইভার, তেল খরচ 400 থেকে 500 বা 600 টাকা সর্বোচ্চ খরচ হয়, কিন্তু 1 ট্রাক বালু বিক্রি হয় 1400, 1500, 1800, এমনকি 2000 টাকা। তার মানে একটি ট্রাকেই প্রায় 1000, 1200, 800 টাকা ইনকাম করা সম্ভব প্রকার ভেদে এবং দূরত্ব ভেদে। এবং সারাদিনে যদি 1 ট্রাক দিয়ে 20 ট্রাক বালু বিক্রি করা যায় তাহলে 20,000 টাকা প্রায় ইনকাম হয়ে যায় গড়। এবং যারা বালু চক্র তারা দেখা যায় সারা রাত সারা দিন ধরে 10, 12, 7, 8 অনেকগুলো ট্রাক লাগিয়ে সারা রাতে 100-150টি ট্রাক বিক্রি করে এবং এক রাতে 50,000, 1 লাখ টাকা তারা ইনকাম করে। এবং যার ফলে সেখানে রাজনৈতিক ছত্রছায়ার বিভিন্ন ক্যাডার, মাদক কেন্দ্রিক ক্যাডার, যারা হচ্ছে লুটেরাজ, যারা চাঁদাবাজ, এই শ্রেণীর লোকগুলো কিন্তু চক্র গড়ে ওঠে। এবং সেই ঘটনা আমার সাথে যে ঘটনা, সেই ঘটনা কিন্তু একই ঘটনা। একটা চক্র যখন বালু তুলতে বাধা দেওয়া হয়েছে এবং এদেরকে প্রশাসনও কিন্তু সংকোচ করে, ভয় পায়। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু প্রশাসন কিন্তু রাতের অন্ধকারে আমরা কিভাবে যাব, রাতে বালু তুললে আমরা কি করবো, এরকম অজুহাত দিয়ে প্রশাসন পার পেয়ে যাওয়ার চেষ্টা করেছে। এবং সর্বশেষ স্থানীয় যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতৃবৃন্দ, একাংশী নেতৃবৃন্দ, তারা এই স্পটে গিয়ে বাধা দিতে গেলে সেখানে গোলযোগ বাঁধে। সেখানে আমিও যাই, আমার কাজ সংবাদ সংগ্রহ করা। এবং এখানে কিছু প্রশ্ন আসে যে রাত্রেবেলা কেন, যখন আবার আমরা কেউ বিপদে পড়ি তখন কিন্তু পুলিশকেই ডাকি, রাত হোক, বৃষ্টি হোক, বর্ষা হোক, শীত হোক, গরম হোক আর ঠান্ডা হোক, পরে কিন্তু সাংবাদিককে ডাকে যে সাংবাদিক ভাইকে ডাকো। এবং যে কোনো ঘটনা ঘটলে সাংবাদিকের কাজ দিন রাত যে কোনো সময় ঘটনা ঘটলে সেখানে যাওয়ার, এবং এটাই সাংবাদিকতার আসলে ডিউটি আমি মনে করি। এবং সেখানে গিয়ে যখন গোলযোগ বাঁধে, এক পর্যায়ে তুমুল মারামারি বাঁধে, তখন আমি আমার নিরাপদ আশ্রয়ে চলে আসি এবং সেখানে আমার গাড়ি সহ আরো গাড়ি ছিল সেই গাড়ি ভাঙচুর করা হয় এবং আমার জিনিসপত্র লুট করা হয়। পরবর্তীতে আমি থানায় মামলা দিয়েছি, পুলিশ প্রশাসন সেগুলো উদ্ধার করেছে। 2 জন ইতিমধ্যে জেল হাজতে রয়েছে, বাকিরা পলাতক রয়েছে, 2-1 জন জামিন নিয়েছে। এবং আমি বিশ্বাস করি, আমি যেহেতু আইনি প্রক্রিয়ায় গিয়েছি, বাংলাদেশের আইনে এই যারা দুষ্কৃতকারী বালুচক্র এবং বালুচক্রের মদত দ্বারা দালাল যারা, তারা বাংলাদেশের আইনে এই মামলায় আমি সুশাসনের মাধ্যমে আমি আইনি বিচার পাবো এবং সেই আইনি লড়াই আমি। সারা বাংলাদেশে কিন্তু সাংবাদিকদের উপর হামলা, মামলা, গুম, হত্যা থেকে শুরু করে বিভিন্ন রকম কাজ চলছে এবং
এই হামলার প্রতিবাদে কিন্তু আজকে আমরা লালমনিরহাটের এই মিছিল হয়ে দাঁড়িয়েছিলাম এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন লালমনিরহাটে কিন্তু তিন সাংবাদিককে কিন্তু এক সপ্তাহের মধ্যেই কিন্তু তাদেরকে বিভিন্ন জায়গায় পৃথক পৃথক স্থানে কিন্তু লাঞ্ছিত করা হয়েছিল, হামলা করা হয়েছিল। দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হোক। আর পাশাপাশি যেটা বলতে চাচ্ছি যে আজকে এই মানববন্ধন করে আসলে আমাদের আমি জানি না, দেশের যে অবস্থা, আইনের যে অবস্থা এবং সাংবাদিককে যারা হামলা করে, সাংবাদিককে হামলা করলে বাকি যারা জনগণ আছে তারা যে কতটা নিরাপদ, তারা যে কতটা অসহায়, এটা বাকি দেখা সাংবাদিকদেরকে নির্যাতনের মাধ্যমে বুঝে দেওয়া হচ্ছে এদেশে কোনো জবাবদিহিতা নাই, এদেশে কোনো আইনের শাসন নাই, এদেশে কোনো বাক স্বাধীনতা নাই। যদি বাক স্বাধীনতার উপরে, বিশেষ করে সাংবাদিক গণমাধ্যম কর্মীর উপরে যদি হামলা চালানো হয়, তাহলে এর চেয়ে ন্যাক্কারজনক আর কি হইতে পারে? লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় এল নিউজের মানবকণ্ঠের সাংবাদিক আসাদুজ্জামান সাজুকে একজন মাদক কারবারি এবং একজন শিশু সন্ত্রাসী তাকে মৃত্যুর হুমকি দিয়েছিল এবং মাহফুজ বকুল চ্যানেল 24 সাংবাদিককে গাড়িতে ভাঙচুর এবং তাকে আঘাত করা হয়েছে এবং আনন্দ টিভি সাংবাদিক আব্দুর রহিমের উপর গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে সে রংপুরে চিকিৎসাধীন রয়েছে। কেন প্রশাসন এতদিনও আসামি ধরতে পারতেছেন না? আমি মাননীয় পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে, জেলা গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমি জানতে চাই যে সাংবাদিকরা লাঞ্ছিত হলে, সাংবাদিকরা মাইর গেলে সেই আসামিরা ধরতে আপনারা বিলম্ব করেন কেন? আর অন্যান্য আসামি ধরতে দ্রুত গতিতে ছুটে পড়ে লাগেন, তখন আপনারা বিভিন্ন টিম বিভিন্ন রাস্তায় দৌড়ে যান, আর সাংবাদিকরা বেলা যান না কেন? যদি অনতিবিলম্বে এই তিনজন সাংবাদিকের হামলাকারী এবং নির্যাতনকারী এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা না হয়, তবে আজকে শুধু মানববন্ধনে আমরা শেষ করব না, আমরা এর চেয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। প্রয়োজনে আমরা লালমনিরহাট জেলায় সমস্ত সাংবাদিকরা কলমবৃদ্ধি করে আমরা দরকার হলে সড়ক অবরোধ সহ আমরা বৃহত্তর রংপুর বিভাগে সাংবাদিকদের আন্দোলন করে তুলব। আমি আশা করব যে অনতিবিলম্বে এই সন্ত্রাসীদেরকে আপনারা গ্রেপ্তার করুন। আজকে একটা ছোট্ট কথা বলতে হয়, লালমনিরহাট সদর থানার ওসি যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য ভাইরাল করেছে কে? এই সাংবাদিকরা ভাইরাল করেছে। বিনিময়ে তিনি আইজিপির প্রশংসাপত্র পেয়েছেন, সেটাও সাংবাদিকের কারণে। সেই সাংবাদিক যদি তার বক্তব্য ভাইরাল না করতো, আজকে আইজিপির প্রশংসাপত্র তিনি পেতেন না। তাই অনতিবিলম্বে আমি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করব, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নিকট আমি বিশেষভাবে আহ্বান করব, আপনি প্রতি থানার ওসিকে বলবেন আর যেন কোনো সাংবাদিক লাঞ্ছিত না হয়, আর যেন কোনো সাংবাদিক অপমানিত না হয়, আর যেন কোনো সাংবাদিক হামলার শিকার না হয়, আর যেন কোনো সাংবাদিক মিথ্যা মামলার শিকার না হয়। পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ রতন ভাইকে। এই বিষয়ে আমাদের উপস্থিত সকলের জ্ঞাতার্থে, সহকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এখানে অনেক সময় সিনিয়র জুনিয়র সারিবদ্ধভাবে অর্থাৎ প্রোটোকল মেনটেন করা সম্ভব হয় নাই, সেই জন্য আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে মাইক্রোফোনে বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি নির্যাতনের শিকার চ্যানেল 24-এর সাংবাদিক জনাব মাহফুজ বকুলকে। সংক্ষিপ্ত আকারে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত আমার সহকর্মী যারা দূর দূরান্ত থেকে এসেছেন, লালমনিরহাটে রয়েছেন, আজকে যারা আয়োজন করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। আমি একটু সংক্ষেপে তুলে ধরতে চাই, জামাল ভাই যেমনটি বললেন নির্যাতনের শিকার। আমি ছোট্ট করে বলতে চাই, আমার কাছে তার আগে বলি যার সাথে ঘটনাটা, সেই আবু মেম্বার আওয়ামী লীগ সমর্থক মেম্বার, দীর্ঘ 17 বছর থেকে তিস্তা নদী থেকে বালু উত্তোলন হয় এবং আপনারা সকলেই জানেন এই তিস্তা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়।
5 তারিখ পদ পরিবর্তনের পর স্থানীয় বিএনপি নেতা দুইজনকে সে হাত করে পার ডে 5,000 করে দেয়। আমি একটু বালুর হিসাবটা দেই। একটা বালুর ট্রাক বিক্রি হয় 1400, 1500, 1600, 1800। বালু করতে ব্যয় হয় লেবার খরচ 200, ড্রাইভার 70 থেকে 80, তেল খরচ 150 থেকে 200, সর্বোচ্চ 500। এক গাড়ি বালুতে লাভ, যারা বালু চক্র লাভ হয় 1000, 1200, 1500। সারা রাতে যদি 50 গাড়ি বালু উত্তোলন করা যায় তাহলে 50,000 টাকা প্লাস আসে। এই যে মোটা অঙ্কের খুচরা একটা টাকা, এই লোকটা কেউ সামলাইতে পারে না। এই বিএনপির এক নেতা তাকে সমর্থন দিতে, পরবর্তীতে যখন তিস্তা বাঁচাও কর্মসূচি দুদিন হলো, কেন্দ্রীয় বিএনপি থেকে নির্দেশনা এসেছে তাদের কাছে, অধ্যক্ষ আসাদুল আবিদ দুলু মহোদয়ের নির্দেশনা তাদের কাছে ছিল, তাদের যেটি ভাষ্য অন্যান্য যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ তারা সেখানে অভিযান চালাতে যায়, যেহেতু তাদের উপর থেকে নির্দেশনা রয়েছে কোনো বালু উত্তোলন হবে না, যেহেতু বিএনপি এখানে নাম জড়িয়ে যাচ্ছে। তারা একজন আমাকে তারা ইনভাইট করে যে সাংবাদিক হিসেবে আমি যেন তাদের কাছে যাই। তারপরে তারা যখন স্পটে যায় আমাকে তারা বারবার নক করছিল। অনেকে প্রশ্ন করে এত রাত্রে সাংবাদিকের কাছে, আরে ভাই আমরা সাংবাদিক, আমরা আমাদের কাজ যখন যেখানে যে ঘটনা ঘটবে সেখানে, সেটা দিন হোক, রাত হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, শীত হোক, যাই হোক না কেন। আমি সেখানে গিয়েছি, সেখানে 2 গ্রুপের মারামারি লেগেছে। সেখানে আমার গাড়ি ছিল ওই গাড়ির পাশে, তাদের গাড়ির সাথে ওই গাড়ির মারামারি থেকে আমার গাড়িটা ভাঙচুর হয়েছে, আমার জিনিসপত্র লুট হয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি, মামলা হয়েছে। পরবর্তীতে পুলিশ সুপার লালমনিরহাট পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা আদিত্যনগর থানার ওসি মহোদয় যথেষ্ট চেষ্টা করেছেন, মামলা রেকর্ড করেছেন যাতে মামলাটা পাকাপোক্ত হয়। তিনি আমাকে সদুপদেশ দিয়েছেন। রংপুরের ডিআইজি মহোদয় সার্বক্ষণিক আমার বিষয়টি দেখভাল করেছেন। আমি চেষ্টা করেছি আমার জায়গাগুলো থেকে জিনিসটা জানবার। তবে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, লজ্জার বিষয়, আমাদের সমাজে কিছু দালাল রয়েছে, কিছু নির্লজ্জ ব্যক্তি রয়েছে, কিছু বেহায়া ব্যক্তি রয়েছে, যারা বিভিন্ন সময় কেউ রাজনৈতিক প্রত্যাশায় থাকে, কেউ বিভিন্ন স্থানীয় মাদক থেকে শুরু করে অন্য প্রত্যাশায় তারা আধিপত্য বিস্তার করে, আবার কেউ আমাদের মতো সাংবাদিকের সাথে। এই নির্লজ্জ বেহায়া দল, আচ্ছা আমরা যখন সাংবাদিকতা করি আমি কি লেখি, আমরা যেটা জানি, খোঁজ খবর নেই, ক্রস চেক করি সাংবাদিকতার ভাষায় যদি বলি, তারপরে সেটার উপর তথ্য নিয়ে আমরা আমাদের মানবিকতাটাকে চিন্তা করে নিউজ চালাচ্ছি। আমরা কিন্তু কোনো পক্ষপাতিত্ব করি না। যখনই আমরা নিউজ রাখার ক্ষেত্রে ভাববো এই গ্রুপ আমার পরিচিত, এই গ্রুপ পরিচিত না, তখন সেটা কিন্তু নিউজ না, সাংবাদিকতার ইথিক্সে পড়ে না। আপনারা যখন সাংবাদিকতা পড়েছেন তারা বলতে পারবেন। একটা মানুষ যখন নির্যাতনের শিকার হয়, সেটা হোক একজন সাংবাদিক বা হোক একজন পথচারী বা হোক একজন যে কোনো ব্যক্তি, আমরা তাকে আগে যাচাই করতে হবে তার ব্যক্তিত্বটা কেমন, সে মানুষটা কেমন। আমাদের এইরকম ঘটনাগুলো যখন ঘটে, একটা গ্রুপ, এই যে নির্লজ্জ একটা গ্রুপ থাকে, দালাল গ্রুপ, তারা অটোমেটিক বের হয়ে যায়, বের হয়ে তারাও স্ট্যাটাস দেয়, তারাও চেষ্টা করে যারা নির্যাতনের শিকার হলে তার বিপক্ষে যাবার। কেন? ওই পার্টি তাদেরকে কিছু খুচরা টাকা দিবে। আমার দুঃখ লাগে যখন এরকম ঘটনাগুলো ঘটে, আমরা হামলার শিকার হই, যে কোনো মানুষ হামলার শিকার হয়, বিশেষ করে সাংবাদিকরা। কৌশলে ওই জায়গায় যখন আমাদের সহকর্মী 2-1 তারা ইনিয়ে দিনে বলবার চেষ্টা করেন, ইনিয়ে দিনে আমাদের দোষারোপ করবার চেষ্টা করেন, এবং তারা কৌশলে সেই যারা নির্যাতন করে তাদের সাথে হাত মিলিয়ে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন, তাদেরকে বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করেন, কিভাবে এই সাংবাদিককে, এই সাংবাদিক সহকর্মীকে চিপা ফেলানো যাবে সেই চেষ্টাটা করেন। যেদিন থেকে আমি ছোট মানুষ হিসেবে বলতে চাই, মন খারাপ করলে আপনারা আমার উপর মন খারাপ করলে করতে পারেন, আমি বলতে চাই যেদিন থেকে আমাদের সহকর্মীদের, যে কোনো সাংবাদিক সে ছোট বড় হোক, যদি হামলার শিকার হয়, সর্বপ্রথম উচিত হবে তাকে আমরা রেস্কিউ করা, তার পক্ষে দাঁড়ানো। যদি তার পরবর্তীতে দোষ হয় তাহলে আমরা তাকে আমরা মানসিকভাবে তাকে আমরা কাউন্সিলিং করতে পারি, তাকে আমরা আবার শাস্তির মুখে দাঁড় করাতে পারি। কিন্তু না জেনে না বুঝে আমরা সহকর্মীরা যখন এই দালাল হয়ে যাই, তখন কিন্তু এরকম হামলার শিকার বারংবার হতেই থাকবে। এই হামলার মানে চিরতরে মিটবে না। তাই আমাদের অনুরোধ, আমাদের সহকর্মী যারা আমরা সাংবাদিকতা করে তারা বিষয়গুলো বিবেচনা আনবেন। এবং আমি ইতিমধ্যে আমার যে মামলা হয়েছে 13 জন আসামি রয়েছে, 5 জন আসামি 5 থেকে পরের যে সিরিয়াল তারা কোর্টে এসেছিলেন, 2 জন জামিন নামঞ্জুর হয়েছে, জেলাজতে রয়েছে, বাকিরা এখনো পলাতক, তার মধ্যে 3 জন জামিনে আছেন। তো আমি সর্বশেষ আমার যদি দাবি, এই যে সাংবাদিক
নির্যাতন, সাংবাদিক হুমকি, এই জিনিসগুলো যাতে না হয় সেজন্য আমাদের খুঁজে বের করা দরকার কেন সাংবাদিকরা হামলার শিকার হয়। সেই কাজগুলোকে আমরা ধরে ধরে আমরা কাজ করতে পারি এবং আমার এই ঘটনায় এবং আরো 2 সাংবাদিক লালমনিরহাটে যে সম্প্রতি হামলার শিকার হয়েছেন তাদের হামলার শিকার যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। মানববন্ধনে অংশগ্রহণ করে আজকে এই মানববন্ধনটিকে সম্পূর্ণ করার জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটি বিষয় আমি শেয়ার করব, গত কয়েকদিন আগে আপনারা হয়তোবা আরটিভিতে একটি নিউজ দেখতে পাচ্ছেন যে আইডিয়াল ক্লিনিকের একটি শিশু হত্যার অভিযোগ এবং ভুল চিকিৎসার অভিযোগ। মূলত সেখানে এই কমপ্লেন আসার পরে সিভিল সার্জনের কাছে কিন্তু এই আলাউদ্দিন কিন্তু অভিযোগ দেয় তার বউয়ের যে প্লাসেন্টা ভিতরে রেখেই তাকে কিন্তু এখান থেকে রিলিজ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার কিন্তু বউ যখন মৃত্যু সংখ্যায় চলে গিয়েছিল সে কিন্তু রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে তার বউ যখন সুস্থ হয় সে স্বাভাবিক হওয়ার পরে কিন্তু এসে সিভিল সার্জনকে একটি লিখিত অভিযোগ করে। সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমি কিন্তু আইডিয়াল ক্লিনিকে যাই এবং তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তারা আমার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করে না। পরবর্তীতে দায়িত্বরত যে ডাক্তার মারুফুর রহমান তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তিনি আমার সঙ্গে কোনো কারণ ছাড়াই আইডিয়াল ক্লিনিকের যে ডাক্তার মারুফুর রহমান আমার সঙ্গে যে আচরণ করেছে এটি কিন্তু খুবই নিন্দাজনক। যদিও বা বিষয়টি সেভাবে আমি তুলে আনি নাই, কিন্তু ভিতরে অনেক কাহিনী ছিল। যাই হোক, সাংবাদিকদের উপর অত্যাচার, অন্যায় এবং হুমকি যাহারাই দিবেন তারা সতর্ক হয়ে যান। আগামীতে সাংবাদিকরা কিন্তু এটার জোর প্রতিবাদ করে তুলবে। তো এই ছিল আমার সংক্ষিপ্ত বক্তব্য। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে মাইক্রোফোনে অতি সংক্ষিপ্ত আকারে নিজের মতামত প্রকাশের আহ্বান জানাচ্ছে সাংবাদিক রকিবুল ইসলাম রুবেলকে। আসসালামু আলাইকুম। আজকে খুবই দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমরা মানুষের দুঃখ দুর্দশা মিডিয়ার মাধ্যমে তুলে ধরি। আজ আমাদের নিজেদের জন্য, নিজেদের অধিকার আদায়ের জন্য রাস্তায় মানববন্ধনে দাঁড়াতে হয়েছে। সম্প্রতি লালমনিরহাটের 3 জন সাংবাদিককে হামলা এবং 2 জন সাংবাদিকের উপর হামলা এবং 1 জনকে হুমকি দেওয়া হয়েছে। আপনারা জানেন আদিতমারির বকুল, হাতিবান্দার আব্দুর রহিম ভাই এবং আমাদের সাংবাদিকদের মধ্যে যাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আসাদুজ্জামান সাজুকে বিচ্ছিরি ভাষায় তাকে হুমকি দেওয়া হয়েছে। সেই হুমকিদাতা এবং হামলাকারীদেরকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। নাম মাত্র আশ্বাস দিয়ে তাদেরকে, যেমন আমরা আদিতমারিতে যেটা দেখেছি, সাংবাদিকদের মালামাল উদ্ধার করেছে। আচ্ছা, মালামাল যেখান থেকে উদ্ধার হলো সেখানে কি আসামি ছিল না? এই আসামিদের গ্রেপ্তারের যে হীনমনতার কারণে আমাদের সাংবাদিকদের উপর অত্যাচার, লাঞ্ছনা কিন্তু বাড়ছে। আমরা মিশন মোড়ে দাঁড়িয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা মিশন মোড়ে দাঁড়িয়েছি আর কোন সাংবাদিকের উপর যেন কোন দুর্বৃত্ত বালুখোকরা আক্রমণ করতে না পারে। সম্প্রতি আমরা রেলের ডিএন অফিসে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা কি দেখলাম, আমি এবং এশিয়ান টিভির লিওন দুলাল, আমরা কিন্তু, আপনারাও সেই সতর্ক রিপোর্টটা করেছিলেন। সেখানে ডিএন এবং তিনি কিন্তু থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগে উল্লেখ আছে কতিপয় সাংবাদিক, তারা এই দুঃসাহস কোথা থেকে পায়। এই জন্য প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমার কোন সাংবাদিক ভাই যেন আর লাঞ্ছিত না হয়, আহত না হয় এবং এই হামলাকারী, এই দুষ্কৃতিকারীদের যেন অতিই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। সবাইকে ধন্যবাদ। এবারে মাইক্রোফোনে এসে অতি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি বার্তাবাজার প্রতিনিধি মিজানুর রহমান খন্দকার। আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল সাংবাদিক ভাইদের আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমার মূল বক্তব্য হচ্ছে এটাই যে সাংবাদিক সমাজ এমনই একটা সমাজ যে কারো বিপদ আপদ যেটাই যদি শোনার সাথে তারা দুর্বার গতিতে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে লালমনিরহাট জেলায় কর্মরত সকল সাংবাদিক একত্রিত হয়েছে, কোনো জাত পাত কোনো কিছু নেই। আমরা আমাদের অস্তিত্বের আঘাত আসলে আমরা কিন্তু এক থাকি। সেই ক্ষেত্রে আমরা সতর্ক করতে চাই, যেসব প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন ধরনের মহলে যেসব কতিপয় দর্শীরা থাকেন তারা সাংবাদিকের সাথে কথা বলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং ভবিষ্যতে কোনো ধরনের যেন তাদের উপর হামলা করা বা তাদের সাথে খারাপ ব্যবহার করাতে বিরত থাকবেন এবং আমাদের 3 জন সহকর্মী আহত বা আহত হয়েছে তাদের
অপরাধের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে মাইক্রোফোনে অতি সংক্ষিপ্ত আকারে নিজের অভিব্যক্তি প্রকাশের জন্য আহ্বান জানাচ্ছি দৈনিক কালবেলার প্রতিনিধি SK শাহেদ ভাইকে। মানববন্ধনে অংশগ্রহণকারী সকল সাংবাদিককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, আজ আমরা রাজপথে আমরা কেন থাকবো? আমরা সংগ্রহের জন্য ব্যস্ত থাকবো, কিন্তু আমরাই হয়ে গেছে এই সংবাদের শিরোনাম। আমাদের কি অপরাধ? আমাদেরকে দেখলেই দুর্নীতিবাদদের গাত্রদাহ শুরু হয়ে যায়। একটা কথা খেয়াল করবেন, আমরা সাংবাদিক এই 20 টাকার মালিক? আমরা কি দুর্নীতি করে, আমরা কি কালো টাকা কামাই করেছি? আমরা অনেক কষ্ট করে আমরা কিন্তু জীবন নির্বাহ করি। আপনারা কালো টাকার পাহাড় করেন, আর সেই সংবাদ সংগ্রহ করতে গেলেই আপনাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। আসলে এটা কি বলবো, প্রশাসনকে দায়ী করব। আইন শৃঙ্খলা এত অবনতি হয়েছে যে গত 1 সপ্তাহের মধ্যে 4 জন সাংবাদিক আমরা লাঞ্ছিত শিকার হলাম। আমি আহ্বান জানাবো অতি সত্তর, অতি অনতি বিনিময়ে এই 3 জন সাংবাদিককে যে লাঞ্ছিত শিকার হয়েছে তারা জড়িত আছেন, তাদেরকে আইনে আওতায় নিয়ে আসুন এবং বিচার করুন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রদানের জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের হাতীবান্ধায় যে সাংবাদিক আছে আসাদুজ্জামান সাজু, আব্দুর রহিম এবং আদিতমারিতে বকুল সহ বিভিন্ন সাংবাদিকের সঙ্গে সরকারি আমলা থেকে শুরু করে সাধারণ বিভিন্ন রাজনৈতিক মহলে উস্কানিতে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে। তারই প্রতিবাদে আসলে এই মানববন্ধন। তাছাড়া এছাড়া আমাদের দাবি হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে এই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি কুচক্রী মহল সাংবাদিকতার সঙ্গে যেসব সাংবাদিক জড়িত তাদের কিছু ব্যক্তিকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা সকল কিছু প্রতিবাদ জানাচ্ছি, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে যেই সব সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই সাংবাদিকদের বিরুদ্ধে এই মামলাগুলো পুলিশ দ্রুত তদন্ত করে তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেবে, সেই দাবি আমরা জানাচ্ছি। সেই সাথে আমরা আরেকটি হুঁশিয়ারি করে দিতে চাই, সাংবাদিকদের সঙ্গে অনেক নির্যাতন করা হয়েছে, হয়রানি করা হয়েছে। আগামীতে যেন সাংবাদিকদের উপরে এরকম আর কিছু না হয়। যদি হয় তাহলে সাংবাদিকরা এভাবে আর দাঁড়াবে না, আমরা এর থেকে আরো কঠিন কর্মসূচিতে অংশগ্রহণ করব। ধন্যবাদ। আসলে আমরা নতুন বাংলাদেশে কি দেখছি? আমরা নতুন বাংলাদেশে নতুন কিছু চাই, কিন্তু নতুন বাংলাদেশে যদি সাংবাদিকদের উপর হামলা হয় এটা অত্যন্ত দুঃখজনক। ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে গত 1 সপ্তাহ যে 3 জন সাংবাদিকের উপর হামলা হয়েছে লালমনিরহাটে, সেই সাথে আদিতমারির বকুলকে, চ্যানেল 24, হাতীবান্ধার আব্দুর রহিমকে সে আনন্দ টিভিতে কাজ করে, এবং মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজুর উপর কিন্তু হুমকি দেয় এক মাদক ব্যবসায়ী। কিন্তু আজও পর্যন্ত প্রশাসন কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে পারছেন না, শুধু আশ্বাসের বাণী শোনায়। কিন্তু আমরা আর কত আশ্বাসের বাণী শুনবো, কত রাজপথে দাঁড়াবো? আমরা চাই যে প্রশাসন যদি এটাকে কঠোর ব্যবস্থা না নেয় তাহলে আমাদের আন্দোলন কঠোরোত্তর থেকে আরো কঠোরোত্তর করবে, এবং সেই সাথে বাংলাদেশের সকল সাংবাদিকরা এক হয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। সাংবাদিকরা বিগত সরকারের সময় দেখবেন হামলা শিকার হয়েছিল। আমরা ভেবেছিলাম 24-এ যে আন্দোলন, এই আন্দোলনের পর যে নতুন সরকার যে আসছে, আমরা ভাবছিলাম যে নতুন সরকারের পর সাংবাদিকরা অন্তত নিরাপদ থাকবে। আমরা লক্ষ্য করেছি যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো বটে, আমাদের লালমনিরহাটে যখনই কোনো সাংবাদিক কোনো অনিয়মের বিরুদ্ধে নিউজ করতে যায় তখনই সেই সাংবাদিকের উপর হামলা করা হয়। আমাদের 3 সাংবাদিক, আমাদের প্রেস ক্লাবের সাংবাদিক সাজুকে হুমকি দেওয়া হলো, হত্যার হুমকি দেওয়া হলো, একটা দুর্নীতির নিউজ করার কারণে। আমাদের চ্যানেল 24 সাংবাদিক, টেলিভিশন চ্যানেল সাংবাদিক মাহবুবুর রহমান বকুল, তিনি বালু তুলছিল, যারা অবৈধভাবে যারা বালু তুলছিল, বালু তোলার বিরুদ্ধে তিনি ওখানে নিউজ সংগ্রহ করতে গেছে, তার মোবাইল ক্যামেরা, তার মোটরসাইকেল খেয়ে নেওয়া হলো। আমরা সর্বশেষ লক্ষ্য করলাম আব্দুর রহিমের উপরে ইফতারের পর তাকে ডেকে এনে তার উপর হামলা করা হলো। এটা কিসের মজিদ? এটা এই আলামতটা কিসের আমরা বুঝতে পারতেছি না। আমরা চাই প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে, প্রত্যেকটা আসামিকে গ্রেফতার করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা বিধান করতে হবে। এটি আমার আশা। বিষয়টা হচ্ছে যে সাংবাদিকরা যখন সত্য নিউজ প্রকাশ করে তখন দুজনের পক্ষে নিউজ করতে গেলেন
দুজনের পক্ষে নিউজ করতে পারে না, তখন নিউজটা যখন যে বিপক্ষ পাশে যায় তখন কিন্তু সেই পক্ষ সাংবাদিককে নিয়ে গালিগালাজ করে। আমরা এই এক সপ্তাহের মধ্যে দেখেছি লালমনিরহাট জেলায় যে 3 জন সাংবাদিকের উপর হামলা হয়েছে। একজন সাংবাদিক হচ্ছে চ্যানেল 24-এর লালমনিরহাট জেলা প্রতিনিধি যে মাহফুজ বকুল, এবং হাতীবান্ধায় মানবকণ্ঠের সাংবাদিক আসাদুজ্জামান সাজু এবং আনন্দ টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলা হয়েছে এবং তাকে বাসা থেকে ডেকে এনে ইফতারির পরে হাতীবান্ধা যে তেলপাম্প এলাকা আছে সেই তেলপাম্প এলাকায় এলোপাতারিভাবে যে আক্রমণ করেছে, আক্রমণ করার অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। পরবর্তীতে তাকে রংপুর মেডিকেলে নিহত। কিন্তু সেখানে প্রশাসন একজন গ্রেপ্তার করলেও যে মেন বাদী রয়েছে, যে মেন আসামি রয়েছে, তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি। আমরা দাবি জানাচ্ছি তাকে অবিলম্বে গ্রেপ্তার করে তাকে আইনের মাধ্যমে শাস্তি প্রয়োগ করুন, এটাই আমার দাবি। 5 আগস্টের পরে জেলার যে আইনশৃঙ্খলা সেটা অবনতি হয়েছে এবং দেশ পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি, হয়তো বা মুখ পরিবর্তন হয়েছে, ধারণাপত্র রাখছে। এটা যে প্রশাসনটাও অনেক সময় সহযোগিতা করতেছে, প্রশাসন সহযোগিতা তাদের বন্ধ করলে আর যারা অন্যায় করে বালু সিন্ডিকেট পুতুল্লাসের নামে যে জুয়া খেলা হয় এটা অবশ্যই প্রশাসন অবগত আছে। যদি ওটা না হতো অবশ্যই সাংবাদিক লিখতো না, সাংবাদিক হতো না। এই জন্য আগে আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। সাংবাদিকরা সবসময় দুর্বৃত্তদের চোখের বালি। যখনই অন্যায় করতে যায় তখনই সাংবাদিকরা সেই তথ্য তুলে ধরতে যায়, জনগণকে জানাতে যায়, তখনই দুর্বৃত্তরা সাংবাদিকদের উপর হামলা করে। এই ঘটনাগুলোর অবসান হওয়া উচিত, এই ঘটনাগুলোর প্রতিবাদ হওয়া উচিত এবং জনগণের কাছ থেকে প্রথমে এই প্রতিবাদ আসা উচিত। আমি মনে করি এইসব দুর্বৃত্তদের অতি দ্রুত চিহ্নিত করে তাদের ব্যবস্থা নেওয়া উচিত, কারণ সে যে দলেরই হোক, যারা দুর্বৃত্ত তাদের কোনো দল নেই, তাদের কোনো সংগঠন নেই, তাদের কোনো নীতি আদর্শ নেই, তারা দুর্বৃত্ত, এটাই তাদের নীতি, এটাই তাদের দল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। আর একই সাথে বলবো যে এই যে মাদক সিন্ডিকেট, এই বালু সিন্ডিকেট, এই 2 সিন্ডিকেটে লালমনিরহাটে ভরে গেছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসন, সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। তাদের এই নিষ্ক্রিয়তা, তাদের অনিয়ার কারণে এই সিন্ডিকেটগুলো আমাদের এই জেলাকে দিনে দিনে একটা দুর্বৃত্তায়নের জেলায় পরিণত করছে। আমি আহ্বান জানাবো যারা এই সিন্ডিকেট আছে তাদের বিরুদ্ধে অতি দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করে। দেশের যেখানে সন্ত্রাস, যেখানে অন্যায়, যেখানে অরাজকতা, সেই সংবাদগুলি তুলে ধরে। কিন্তু এই সংবাদ তুলে ধরতে গিয়ে আইন শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য তারা যে ভূমিকা রাখে, সেই ভূমিকা রাখতে গিয়ে যখন তারা হামলা মামলার শিকার হয়, সন্ত্রাসের শিকার হয়, সেটি অত্যন্ত দুঃখজনক। আমি বর্তমান সরকারকে বলবো, লালমনিরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখলেই বোঝা যায় আজকে সাংবাদিকরা মিশন মোড়ে দাঁড়িয়েছে। তার কারণ 1 সপ্তাহের ব্যবধানে 3 জন সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে। তারা বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছিল, এই কারণেই তাদেরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এই সব হুমকি যাতে অবিলম্বে বন্ধ করা হয় এবং যারা এই হুমকি দিচ্ছে, যারা আইন হাতে তুলে নিচ্ছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা দরকার। নচেত সাংবাদিকরা কিন্তু তাদের পেশাগত দায়িত্ব পালন করতে সক্ষম হবে না, তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ব্যাঘাত ঘটবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি করা সম্ভব হবে না। আপনারা জানেন বর্তমানে দেশের প্রধান সমস্যা আছে আইন শৃঙ্খলা। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য প্রশাসন ব্যাপক ভূমিকা রাখবে এবং 3 জন সাংবাদিককে যারা হুমকি দিয়েছে তাদের আওতায় নিয়ে কর্মরত সাংবাদিকরা আসলে কোনো সরকারের আমলে নিরাপদ ছিল না, ইতিপূর্বে তাই দেখা গেছে। আমরা ভেবেছিলাম 5 আগস্টের পর যে নতুন শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, এই সময় সাংবাদিকের পরিস্থিতির শিকার হবে না, এখন তারা হামলার শিকার
হচ্ছে অতি সম্প্রতি লালমনিরহাটের 3 জন সাংবাদিক বালু সন্ত্রাসী, মাদক সন্ত্রাসী সহ দুর্বৃত্তদের হামলা শিকার হয়েছে, মামলা হয়েছে, কিন্তু প্রশাসন অভিযুক্ত আসামিদের অধিকাংশকে গ্রেপ্তার করেনি, তারা ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাহলে সাংবাদিকদের কাজে কোনো পরিবেশ থাকছে না। অথচ সাংবাদিক নিজের খেয়ে বনে মুস্তারায়, তারা সমাজের জন্য কাজ করে, তারা জাতির বিবেক, তাদের হাতের হলো কলম এবং ক্যামেরা, এই দিয়ে তারা চলে। অথচ সন্ত্রাসীরা ছুরি চাকুনি হামলা করে, রক্তাক্ত হাসপাতালে ভর্তি করে। আমরা আশা করেছিলাম প্রশাসন অভিযুক্তদের গ্রেপ্তার করবে, কিন্তু গ্রেপ্তার করেনি। দুঃখিত। আজকের এই মানববন্ধন থেকে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার আমাদের জোর দাবি জানাচ্ছি। এই বিষয়টা হচ্ছে যে হামলা হওয়ার কারণটা হচ্ছে সাংবাদিকরা সবসময় দুর্নীতি, বালু খোরদের বিরুদ্ধে রিপোর্ট করে, মাদকের বিরুদ্ধে রিপোর্ট করে। যখন এই মাদক কারবারিরা খেপে যায়, বালু খোরদের বিরুদ্ধে রিপোর্ট করলে বালু সন্ত্রাসী যারা বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে খেপে যায়। আর এদের সঙ্গে সবসময় একটা সংকট থাকে। মাদক কারবারিদের সাথে পুলিশের সংকট, বালু উত্তোলনকারীদের সাথে পুলিশের সংকট, তাদের সঙ্গে তাদের একটা মাসিক মাসওয়ালা থাকে, চুক্তি থাকে। তো এই সাংবাদিকরা যখন এই রিপোর্টটা করে তখন সংকটের কারণে তাদের হাতে ঘা লেগে যায়। যার কারণে প্রশাসনের সঙ্গে সক্ষতা থাকার কারণেই তারা এই সাংবাদিকদের উপরে বরাবরই হামলা চালিয়ে যায়। আমি এই মানববন্ধন থেকে জানাচ্ছি যে এই ধরনের সক্ষতা আপনারা বন্ধ করুন, সাংবাদিকদের নিরাপত্তা দিন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিন, এবং যারা এই সাংবাদিকদের উপর হামলা করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন। বর্তমান সময়ে সারা দেশের সাথে লালমনিরহাটের একই অবস্থা, সমাজ বিরোধীরা অত্যন্ত তৎপর হয়ে আছে। আর তাদের অপকর্মের মূল বাধাই হলো সাংবাদিকরা। এ কারণেই সাংবাদিকদেরকে তারা লক্ষ্য করে সাংবাদিকদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য সাংবাদিকদের উপর নিয়মিতভাবে হামলা, ভাঙচুর, লুটপাট চালিয়ে যাচ্ছে সাংবাদিকদের। এখন সময় এসেছে আমরা যখন মুক্তভাবে সাংবাদিকতা সেই সময়ে বিপরীতে তারা কিছু টানছে সমাজটাকে পিছনে নেওয়ার জন্য। দুর্বৃত্তদের রাজ কি কায়েম হবে? আমাদের প্রশ্ন হলো এটি, যারা এই সমস্ত অপরাধ প্রচেষ্টায় জড়িত তাদের অনতি বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে সাংবাদিকদের রক্ষা তথা সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। আমরা সন্ত্রাসীদেরকে আপনারা গ্রেপ্তার করুন। উপর যে নিউজ একটা ছোট কথা বলতে হয়, রাজনাথ সদর থানার ওসি যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্য ভাইরাল করেছে কে? এই সাংবাদিকরা ভাইরাল করেছে। তিনি বলেছিলেন, কিন্তু তারা সেই কথা রাখতে পারেননি, যার কারণে আমরা সংবাদপত্র পেয়েছেন সেটাও সাংবাদিকের কারণে। সেই সাংবাদিক যদি তার বক্তব্য ভাইরাল না করতো, পুলিশ প্রশাসন আজকে আইজিপি পেতেন না। আমি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবো। আমরা সাংবাদিকরা দীর্ঘদিন ভেবেছিলাম যে বিগত সরকারের পরে নতুন যে সরকার আছে সেই সরকারের আমলে আমরা সাংবাদিকরা নিরাপত্তা পাবো, আমরা ভালোভাবে চলতে পারবো। কিন্তু আমরা দেখছি তার উল্টোটা। এই সরকারের আমলে আমরা বেশি নির্দেশ আমরা কোনো সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে আমাদেরকে বাধা সম্মুখীন করা হচ্ছে এবং আমরা রাজ্য করলে তার কোনো বিচার হচ্ছে না, পুলিশ তাদেরকে কোনো গ্রেপ্তার করতেছে না। আমি লালমনিরহাট জেলার মাননীয় পুলিশ সুপারকে বলবো যে আপনি প্রত্যেকটা উপজেলার সাংবাদিকদেরকে বলবেন, ওসিকে বলবেন, যারা নিজেদের আশুজ্জামান সাধু, আব্দুর রহিম, মাহফুজ বকুল এদের যারা হামলা করেছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দাবি করছি। সেই সাথে সকল সাংবাদিকের সুরক্ষা দাবি করছি। প্রশাসন যেন সকল সাংবাদিকের সুরক্ষা প্রদান করুন, এটাই সবার কাছে অনুরোধ থাকবে।